নম্বর অঙ্ক থেকে আজকে শুরু করব। 1 নম্বর অঙ্ক। আপনারা যারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেননি তারা একটু ডাউনলোড করে নেবেন। আমরা 1 নম্বর অঙ্ক থেকে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। সরি, 1 নম্বরটা তো আপনারা পারবেন। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে একটা উপাত্ত যদি দেওয়া থাকে, যেমন আমাদের 2 নম্বর অঙ্কে যদি আমরা দেখি, এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে, উপাত্ত দেওয়া আছে, যেমন 1 2 1 2 1 3 1 0 7 219 199 120। অর্থাৎ এখানে এই উপাত্তগুলো আমাদের দেওয়া আছে। এখন যদি বলি যে পরিসরটা কি, পরিসরটা হচ্ছে এই উপাত্তগুলো যদি আমরা ক্রমানুসারে, মানে ঊর্ধ্বমুখী অনুসারে অথবা নিম্নমুখী অনুসারে ক্রমান্বয়ে যদি সাজাই, তাহলে আমরা একটা সর্বনিম্ন মান পাবো আর একটা সর্বোচ্চ মান পাবো, রাইট? এখন আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এই জায়গায় আমাদের সর্বনিম্ন মান দেখেন 107-এর, যদি আমি সাজিয়ে নেই, তাই না? আমি যদি সাজিয়ে নিই, আপনাদের যদি বুঝতে সমস্যা হয় সাজিয়ে নেবেন, আর এখান থেকে বের করতে পারলে ভালো। যাই হোক, আমি প্রথমটা যেহেতু বোঝাচ্ছি যে আমি সাজিয়ে নিচ্ছি। 107-এর পর আমাদের দেখা যাচ্ছে যে 120 হচ্ছে বড়, তারপর বড় হচ্ছে আমার 121, 121-এর পর আমাদের 199, 199-এর পর 213, তারপর হচ্ছে আমার 219। তাহলে 3টা 6টা, অর্থাৎ এখানে 3টা 6টা। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের বলছে পরিসর কি, অর্থাৎ আমরা পরিসর বের করব যে এই যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলোর পরিসর কত। তার মানে অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত, সরি, এটি হচ্ছে আমার কি সর্বনিম্ন মান, রাইট? এটি হচ্ছে কি আমার সর্বনিম্ন মান। যে উপাত্তগুলো দেওয়া আছে এটি হচ্ছে আমার সবচেয়ে সর্বনিম্ন মান, আর এটি হচ্ছে আমার সর্বোচ্চ মান। ঠিক আছে? এখন পরিসর হচ্ছে যে এই সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করার পর এর সাথে 1 যোগ করতে হবে। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তাহলে এর সাথে আমাকে কি করতে হবে? 1 যোগ করতে হবে। ক্লিয়ার? এরপর লক্ষ্য করুন, আমাদের সর্বোচ্চ মান হচ্ছে 219, সর্বনিম্ন মান হচ্ছে 107। তাহলে আমরা যদি এটি বিয়োগ করি, 9 থেকে 7 গেলে 2, একইভাবে 1 থেকে 0 গেলে 1, আর যদি 1 থেকে 112। ক্লিয়ার? এখন আমার এখানে রয়েছে আরও 1, তাহলে যেটি দাঁড়াচ্ছে আমার উত্তর হচ্ছে 113। এটি হচ্ছে আমাদের পরিসর। ক্লিয়ার? তাহলে পরিসরের আইডিয়াতে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে আমাদের কিছু উপাত্ত দেওয়া থাকবে। আপনারা জানেন যে এগুলি হচ্ছে পরিসংখ্যানে এদেরকে উপাত্ত বলা হয়, অর্থাৎ যে তথ্যগুলো মূলত আমাদের সামনে উপস্থাপন করা হয়। এখন এই উপাত্তগুলোকে আমরা যখন ক্রমান্বয়ে সাজালাম, সাজানোর পর আমরা একটি সর্বনিম্ন মান পেলাম, একটি সর্বোচ্চ মান পেলাম। অর্থাৎ তাহলে এই সর্বনিম্ন থেকে এই পর্যন্ত আসলে কতটুকু এরিয়া, রাইট? অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমার এরিয়াটা কতটুকু, সেটি পরিসর। তাহলে এই এরিয়াটা বের করতে হলে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা বিয়োগ করে আমরা 1 যোগ করে দেব। যোগ করে দিলে তখন আমাদের এই পরিসরটা বের হয়ে আসবে। যদি বুঝতে পারেন তাহলে একটু ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত। আমাদের আজকের আলোচনা যেহেতু অনেক দীর্ঘ একটি আলোচনা, আপনারা দ্রুত একটু কমেন্ট করে ফেলুন যে বুঝতে পেরেছেন কিনা।
গুড, জেরিন শেখ, ধন্যবাদ। এবার তাহলে আমরা আরও কিছু অঙ্ক দেখব। যেমন আমাদের যদি পরের অঙ্কটাতে আমরা যাই, এখানে আমাদের বলা হচ্ছে, ধরেন 4 নম্বর অঙ্কটায় যদি আমরা দেখি, 4 নম্বর অঙ্কের আমাদের তথ্যগুলো কি দেওয়া আছে? আমাদের তথ্য দেওয়া আছে যে উপাত্ত যেগুলো, আমাদের উপাত্ত খুবই সহজ, তবু আরও একটা অঙ্ক একটু করি। যেমন এখানে আমাদের 28 আছে, কত আছে? আমাদের 28 আছে, 28, তারপর হচ্ছে কত? 25, তারপর 23, তারপর 19, 29, 21, 25, 18, ঠিক আছে। এখন আমাদের এদের ভিতর সবচেয়ে ছোট কোনটা? দেখা যাচ্ছে 18, 18 চাইতে ছোট আরও আছে? নেই। এখন সবচেয়ে বড় কত? 28-এর চাইতে বড় আছে 29, 29-এর চাইতে আমাদের আর বড় নেই। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, 29 থেকে আমাকে 18 বিয়োগ করতে হবে এবং 1 যথারীতি যোগ করতে হবে। তাহলে এখানে 9 থেকে 8 গেলে থাকবে 1, আর 1 1, তার মানে 1 আমার হচ্ছে কত? 12। ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের উত্তর। আশা করি আপনারা পরিসর বুঝতে পেরেছেন। তাহলে আজকের আলোচনায় আমরা পরিসর সম্পর্কে জানলাম। তাহলে পরিসর কনসেপ্টটা কি দাঁড়ালো? পরিসর কনসেপ্টটা দাঁড়ালো, যা হোক আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, আমি আর সময় নষ্ট করি না। এবার আসেন আমরা শ্রেণী ব্যক্তি নিয়ে কথা বলবো। শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি বা একে আমরা বলবো শ্রেণী ব্যবধানও বলতে পারি, শ্রেণী ব্যবধানও বলতে পারি। তাহলে শ্রেণী ব্যক্তি এবং শ্রেণী ব্যবধান নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আপনারা সরাসরি এগোতে থাকেন। তবে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে 5, 6 আশা করি এই অঙ্কগুলো পারবেন। এটা সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা এটা বলে দিয়েছে, জাস্ট অঙ্কগুলো সমাধান করবেন। ক্লিয়ার? একটু আপনারা কমেন্টে জানাতে পারেন যে এই অঙ্কগুলো আপনারা পারবেন কিনা। যদি পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে একটু কমেন্ট করুন, কারণ সবগুলো অঙ্ক আমার মনে হয় না যে করার প্রয়োজন আছে। ঠিক আছে, ওকে। আমি 6 নম্বর অঙ্কটা নিয়ে একটু কথা বলবো। আমাদের 6 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক বলা হচ্ছে নিচে 40 জন শিক্ষার্থীর কতজন? 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের সারণী দেওয়া হলো। এখানে এই সারণীর ভিতর আছে আমাদের শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তিগুলো আপনি পাশাপাশিও লিখতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, লম্বালম্বিও লিখতে পারেন। তবে এখানে যেভাবে উপস্থাপন করেছি আমি সেভাবেই করতেছি। ওকে, তারপর হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে, গণসংখ্যা। তাহলে এখানে বলা হচ্ছে যে শ্রেণী ব্যক্তির এরিয়াগুলো হচ্ছে 41 থেকে 55, ঠিক আছে। তারপর আমার বলা হচ্ছে 41 থেকে 55 এই এরিয়াতে আমার গণসংখ্যা, তার মানে গণিতে নম্বর পেয়েছে 6 জন। কতজন? অর্থাৎ এই 6 জন, এই 6 জনের নাম্বার 41 থেকে 55 মাঝে আছে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে 56 থেকে আমাদের 70, 56 থেকে 70। তাহলে 56 থেকে 70 এর মাঝে নাম্বার পেয়েছে 10 জন, যেটিকে আমরা গণসংখ্যা হিসেবে জানছি। তারপর 71 থেকে 85 পর্যন্ত, 71 থেকে 85 পর্যন্ত নাম্বার পেয়েছে কত? 20 জন। একইভাবে আমাদের 86 থেকে 100 পর্যন্ত নাম্বার পেয়েছে 4 জন। তাহলে এই জায়গায় আপনার কাছে জানতে চেয়েছে যে প্রদত্ত সারণীর আলোকে উপাত্তগুলোর শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান জানতে চেয়েছে। শ্রেণী ব্যক্তি
এই ব্যক্তি মানে এটা কিন্তু এরিয়ার কনসেপ্টটা, আর এই মানে এখানে মূলত বলা হচ্ছে কি শ্রেণী ব্যবধান। অর্থাৎ আপনার কাছে শ্রেণী ব্যবধানটা জানতে চেয়েছে। এই দুটো একই জিনিস, জাস্ট ব্যবধান বললে আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে মানে এটা হচ্ছে প্রত্যেকটা মানে যে এরিয়া, মানে এটাকে আমরা শ্রেণী ব্যক্তি দিয়ে হিসাব করেছি। ওকে, তাহলে শ্রেণী ব্যবধানটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করব? আমাদের একটা শ্রেণীর ব্যবধান মানে এখানে 41 থেকে 55 কথাটার মানেটা কি? অর্থাৎ এখানে নাম্বারের হিসাবটা হচ্ছে যে যাদের নাম্বার হয়তো 41 হোক, অর্থাৎ 41 থেকে 55 মাঝে, সেটা 42 হতে পারে, 43 43 হতে পারে, 44 হতে পারে, আমার কি হতে পারে 55 হতে পারে। অর্থাৎ এদের মাঝে যে নাম্বারগুলি পেয়েছে এরকম কয়জন? 6 জন পেয়েছে, রাইট? এখন তাহলে এই ব্যবধান মানে কি? এই সর্বনিম্ন আর সর্বোচ্চ অর্থাৎ 41 এবং 55 এর মাঝে মূলত কয়জন আসলে আমাদের কি পেয়েছে এখানে, মানে তাহলে এই যে শ্রেণী ব্যবধানটা 41 থেকে 55 পর্যন্ত আসলে কতগুলো নাম্বার আছে? তাহলে আমরা যদি নর্মালি এখানে 55 থেকে 41 বিয়োগ করি তাহলে খেয়াল করে দেখুন যে 41 থেকে, ওকে, তাহলে তো আমাদের আরও লিখতে হবে। হ্যাঁ, আমি এটা 55 ধরেন 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55। তাহলে এখানে দেখা যাচ্ছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা। কিন্তু দেখুন এটি তো অনেক লম্বা একটা ছক আঁকলাম যে শ্রেণী ব্যবধানটা অর্থাৎ 41 থেকে 55 পর্যন্ত এতগুলি নাম্বার আছে। অর্থাৎ এই যে এখানে 6 জন আছে, এই 6 জনের কেউ এই নাম্বারের ভিতর যে কোনো একটা পেয়েছে। ধরেন যদি এখানে ক খ গ থাকে, ক খ গ ঘ এভাবে, তারপর ইয়, তাই না, চ, তাহলে ধরলাম এই 6 জন আছে। এই 6 জন হয়তো দেখা যায়, হয়তো কর ব্যাপারটাই বলি যে এদের ভিতর যে কোনো একটা নাম্বার পেতে পারে। আমি ধরে নিলাম সে 44 পেয়েছে, আমি ধরে নিলাম চ পেয়েছে 42। তার মানে কি নাম্বারগুলো কিন্তু 41 থেকে 55 মাঝেই রয়ে যাচ্ছে, রাইট? এই কথাটাই বলছে। তাহলে এদের মাঝে যে ব্যবধানটা, যে এখানে এরকম কয়টা সংখ্যা আছে, আপনি যদি এটা হিসাব করে দেখেন তাহলে আস্তে আস্তে 14টা, কিন্তু বাস্তবে যদি হিসাব করেন তাহলে এটার ব্যবধানটা অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আছে কয়টা? 15টা, তাই না? এই কারণে সরাসরি এটা থেকে এটা বিয়োগ করলে আস্তে আস্তে 14টা। এই কারণে আমাকে প্রতিবার এটা বিয়োগ করে কি করতে হবে? 1 যোগ করতে হবে। তাহলে উত্তর হবে কয়টা? 15টা। তার মানে বিষয়টা হচ্ছে, নিয়মটা হচ্ছে এরকম, শ্রেণী ব্যবধানের যে যখন আপনি নির্ণয় করবেন তখন হিসাবটা হচ্ছে এরকম যে আপনি কি করবেন? সর্বোচ্চ সংখ্যাটা, আমি আবারও বলছি যে সর্বোচ্চ সংখ্যা যেটা, এই সর্বোচ্চ মান থেকে আপনি কি করবেন? সর্বনিম্ন মান যেটা, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা আপনি কি করবেন? বিয়োগ করবেন। কথাটা ক্লিয়ার? অর্থাৎ শ্রেণী ব্যবধান তাহলে কি হবে? শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি, এটি কি হবে? আপনার সর্বোচ্চ যে মানটা থাকবে, এই মানটা, মান বা সংখ্যা যাই বলেন, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন যে মানটা, অনেকটা পরিসরের মতোই, কিন্তু পরিসরের কনসেপ্ট হচ্ছে এই যে আমি যদি এখানে পরিসর বের করতে চাই তাহলে পরিসরটা হবে 41 থেকে, অর্থাৎ এই পুরো সারণীর সর্বনিম্ন এবং সর্বোচ্চটার ব্যবধান। আর এখানে শ্রেণী ব্যবধানটা হচ্ছে ওই শ্রেণীর ভিতর সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করে আমি 1 যোগ করব। তাহলে আমার এখানে 55 থেকে আমি যদি 41 বাদ দেই তাহলে এর সাথে আমার 1 যোগ করতে হবে। তাহলে যদি যোগ করি এখানে 14টা আরও একটা, তাহলে কয়টা? 15টা।
আমি আবারও বলছি, আমাদের পরিসর কনসেপ্টটা হচ্ছে পুরো যে উপাত্ত থাকবে সেটার সর্বনিম্ন এবং সর্বোচ্চটার পার্থক্য, এটা হচ্ছে কি পরিসর। ক্লিয়ার? যেমন এই কনসেপ্টটা মানেটা কি বোঝাচ্ছে, যে এই কনসেপ্টের মানে বোঝাচ্ছে, খেয়াল করে দেখেন এখানেও 15টা আছে, এখানেও 15টা, এখানেও 15টা, এখানেও 15টা। তারা এটা বোঝাচ্ছে যে এটার এরিয়াটার সর্বোচ্চ পরিসরটা হচ্ছে 41 থেকে 100 পর্যন্ত, কিন্তু এরা ছোট ছোট অংশে ভাগ করে নিছে। যে কি 41 থেকে 55 পর্যন্ত 6 জন পাইছে, 56 থেকে 70 পর্যন্ত 10 জন পেয়েছে, 71 থেকে 85 পর্যন্ত 20 জন পেয়েছে, 86 থেকে 100 পর্যন্ত 4 জন পেয়েছে। এভাবে তারা ভাগ করে তথ্যটা উপস্থাপন করেছে। এখন আমার কাছে জানতে চাওয়া হয়েছে শ্রেণী ব্যাপ্তিটা কত, অর্থাৎ এর মাঝে পার্থক্যটা কত। তাহলে এর মাঝে পার্থক্যটা হচ্ছে এর সর্বোচ্চ মান বিয়োগ এর সর্বনিম্ন মান। এটা এই ক্ষেত্রেও আমার উত্তর 15 আসবে, এই ক্ষেত্রেও 15 আসবে, এই ক্ষেত্রেও 15 আসবে। কারণ হচ্ছে এই প্রত্যেকটা যে শ্রেণী ব্যাপ্তিগুলো এইগুলি সমান পার্থক্য থাকে, রাইট? তাহলে আমার এখানে কত হচ্ছে 15। প্লিজ বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। দেখেন বুঝতে পেরেছেন কিনা, খুব দ্রুত একটু কমেন্ট করুন। গুড। তাহলে আমরা শ্রেণী ব্যবধানটাও জানলাম, অথবা শ্রেণী ব্যাপ্তিটা জানলাম, ঠিক আছে? এবার আমরা শ্রেণী সংখ্যা জানব। শ্রেণীর সংখ্যাটা বেশ গুরুত্বপূর্ণ। আমরা এবার জানবো কি শ্রেণী সংখ্যা। ওকে, তথ্যটা না মুছলে ভালো হতো। শ্রেণীর সংখ্যাটার তথ্য যদি আমরা একটু দেই, যে ধরেন আমি তথ্যটা আবার একটু লিখতেছি। ধরেন এই যে আছে না, আমি একটু আগে যেটা লিখেছিলাম শ্রেণী ব্যাপ্তি, এটা ছিল কত? একটা ছিল 41 থেকে 55, আরেকটা ছিল 56 থেকে 70, আরেকটা ছিল 71 থেকে 85, আরেকটা ছিল 86 থেকে 100। ঠিক আছে? ওকে, এখন এই গণসংখ্যা যেটা ছিল, গণসংখ্যাটা আমার দরকার নেই, তবু লিখে নিচ্ছি। তাহলে এখানে গণসংখ্যা, এখানে 6 ছিল, এখানে 10 ছিল, এখানে 20 ছিল, এখানে 4 ছিল। ক্লিয়ার? ওকে, এখন যে ব্যাপারটা, শ্রেণী সংখ্যাটা কি? শ্রেণী সংখ্যা হচ্ছে এই যে এক একটা শ্রেণী, 41 থেকে 55 এটা একটা শ্রেণী। ক্লিয়ার? আমরা অনেক সময় করি না, যেমন বয়সের ভিত্তিতে যদি 50 জন শিক্ষার্থীকে আপনি ভাগ করেন, তাই না? অথবা একটা স্কুলে ধরেন 100 জন ছাত্রছাত্রী আছে, এদের ভিতর ধরলেন 50 জন ষষ্ঠ শ্রেণীতে পড়লে, আবার অথবা 20 জন ষষ্ঠ শ্রেণীতে পড়ে, আরও 20 জন দেখা যাচ্ছে যে সপ্তম শ্রেণীতে, আবার 20 জন দেখা যাচ্ছে যে অষ্টম শ্রেণীতে। অর্থাৎ এই যে এক একটা অংশ করে কি করলেন, ভাগ করে করে এক একটা শ্রেণী করে ফেললেন। তার মানে কি এক একটা গ্রুপ, শ্রেণী সংখ্যা এটা বলতে হচ্ছে, আপনি সহজ বাংলায় যদি বলেন গ্রুপের সংখ্যা। শ্রেণীর সংখ্যা এটা সহজ বাংলাতে কি গ্রুপের সংখ্যা। এখন এখানে তাহলে গ্রুপের সংখ্যা কয়টা, আমাকে একটা কমেন্টে জানান তো প্লিজ। খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এখানে গ্রুপের সংখ্যা কয়টা। আমাদের এটা আমি বললাম যে এখানে একটা তথ্য অনুসারে, যে এখানে যে উপাত্তগুলো আছে, এই উপাত্তগুলোকে আমি এভাবে বললাম যে উপাত্তগুলোর সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান কত? 41, এবং সর্বোচ্চ মান
সর্বোচ্চ মান 100, রাইট। এখন আমি যদি বলি যে এবং ধরেন শ্রেণী ব্যবধান, এদের শ্রেণী ব্যবধান কত বের করেছিলাম? 15 বের করেছিলাম, তাই না? ওকে, এখানে উত্তর করেছেন 4টা, গুড। তাহলে এখানে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তার মানে টোটাল আমার তাহলে হচ্ছে কয়টা? 4টা, ঠিক আছে, টোটাল হচ্ছে আমার 4টা। এবার ভালো করে খেয়াল করে দেখুন যে আমাদের এখানে টোটাল হচ্ছে কয়টা? 4টা। এখন এটাকে যদি এইভাবে তথ্য না দিয়ে আপনাকে এভাবে তথ্য দেয়, যেমন আমরা কি দেখেছি একটু আগে বলেছিলাম যে এই জায়গায় যদি এখান থেকে রেঞ্জ শুরু করে আমি এখান থেকে হিসাব করি যে 41 থেকে 100 পর্যন্ত, এটি হচ্ছে সর্বনিম্ন মান, কি সর্বনিম্ন মান, তাই না? এখানে, আর এটি হচ্ছে আমার কি সর্বোচ্চ মান, তাই কি না? গুড। এখন এই তথ্যটা যদি আমরা এভাবে আপনার সামনে তুলে ধরি যে উপাত্তগুলোর সর্বনিম্ন মান হচ্ছে 41, সর্বোচ্চ মান হচ্ছে আমার 100, এবং এদের ধরেন সর্বোচ্চ মান হচ্ছে এত, এত, এবং শ্রেণী ব্যবধান কত? 15। তাহলে আমি এবার জানতে চাইলাম যে শ্রেণী সংখ্যা কত, শ্রেণী সংখ্যাটা কত। তাহলে এই জায়গায় আপনি কিভাবে অঙ্কটা করবেন সেটি নিয়ে আমি এখন কথা বলবো, ঠিক আছে? সেটি নিয়েই কথা বলবো, খেয়াল করেন। তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, আমাকে প্রথমত কি কি বের করতে হবে শ্রেণীর সংখ্যা বের করতে গেলে? এখানে খেয়াল করে দেখেন, আমাদের প্রথমত পরিসরটা বের করতে হবে। আমি সবই বলতেছি কেন বের করবেন, পরিসরটা বের করতে হবে। পরিসরটা বের করার পর বাকি এই যে ব্যবধান, এই ব্যবধান দিয়ে আপনাকে ভাগ করতে হবে। অর্থাৎ শ্রেণীর সংখ্যা বের করার জন্য দেখেন, আমি জানি না আপনারা অতীতে পরিসংখ্যান বুঝে করেছেন না বুঝে করেছেন সেটা জানি না, তবে আমার বিশ্বাস যে এখন থেকে আপনি বুঝে বুঝে এই বিষয়গুলি করতে পারবেন। তাহলে শ্রেণীর সংখ্যা যেটা, এটা বের করতে হবে এই পরিসরকে আপনি কি করবেন? শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করতে হবে। শ্রেণী ব্যবধান দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। বিষয়টা আমি বোঝাচ্ছি। প্রথমত হচ্ছে পরিসরটা আগে বের করে নিই। পরিসর বের করার নিয়ম হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করা, এবং তার সাথে 1 আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে সর্বোচ্চ মান 100, সর্বনিম্ন মান হচ্ছে কত? ক্লিয়ার? আপনি যদি চালাক থাকেন তাহলে পরীক্ষার হলে এর সাথে এভাবে 1 যোগ করার চাইতে, তাই কিনা, এটি কত হচ্ছে? 40 চলে গেলে 60, 1 চলে 59, তাহলে হচ্ছে 60, তাই না? আপনি যদি চালাক থাকেন তাহলে সরাসরি এখানে যাকে বিয়োগ করবেন সেটা 1 কমিয়ে বিয়োগ করলে আপনি পেয়ে যাবেন। কেন? কারণ ওটা 1 যোগ, একবার 1 বাড়িয়ে বিয়োগ করা মানে কি, পরে 1 যোগ করলে তো সেম কথা। কারণ -1 একটা 1 বেশি বিয়োগ করলেন, আবার পরে 1 যোগ করতেছেন, তার মানে কি 0। ক্লিয়ার? অর্থাৎ সমান সমান। তার মানে সরাসরি 41 বিয়োগ না করে 1 কমিয়ে বিয়োগ করেন, তাহলে যেটা পাবেন ওটাই পরিসর। ওকে, পরিসরের ব্যাপারটা গেল। এখন পরিসরকে 60কে শ্রেণী ব্যবধান হচ্ছে কত? 5। তাহলে 5 দ্বারা যদি আপনি ভাগ করেন তাহলে পাচ্ছেন কত? 4। তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা কত? 4টা। এখন এটি কেন হয়? এর কারণটা হচ্ছে, মনে করেন যে এখানে যে এই যে 41 থেকে 100 পর্যন্ত যে এরিয়া আছে, এটা সমান অংশ করে যদি ভাগ করেন, সমান অংশ করে যদি ভাগ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? দেখেন, প্রতিটার মাঝে 15 করে থাকবে। 15 করে থাকা মানে হচ্ছে ওটা 15 দিয়ে যদি ভাগ করেন তাহলে কয়টা ভাগ হবে? 4টা ভাগ হলো।
অর্থাৎ 60কে 4টা ভাগ করলেন, তাহলে প্রতিটা ভাগের মাঝে আপনি 15 করে পাবেন। ক্লিয়ার? এই কারণে আমাদের শ্রেণী ব্যবধান দিয়ে সেটা ভাগ করতে হয়। আপনারা বুঝতে পেরেছেন কিনা? এটা অনেকটা গড়, যে এই ব্যবধানটা দিয়ে ভাগ করা মানে প্রতি অংশে এই 15 করে থাকবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ 15 দ্বারা ভাগ করা মানে কি প্রতি অংশে 15 করে থাকবে, অথবা 15 গুণিত। একটু বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান, এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা? গুড। এবার আমরা এখানে আরো একটা অঙ্ক করব, সেটি হচ্ছে 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা দেখেন, কোনো উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে, সরাসরি পরিসর বের করে ফেলি, 95, আর সর্বনিম্ন মান বলছে 70। সর্বনিম্ন মান কি? 70। তাহলে দাঁড়াচ্ছে কত? 5, 2, তার মানে কত? 26। ক্লিয়ার? ওকে, আমরা পরিসর পেলাম। তাহলে পরিসর হচ্ছে 26। এখন বলছে যে এর ব্যবধান কত থাকতে হবে? ব্যবধান বলছে একটা থেকে আরেকটার ব্যবধান থাকতে হবে 5 করে, তার মানে 5 দ্বারা ভাগ করব। ঠিক আছে, 5 দ্বারা ভাগ করলে 5 5 25, হাতে থাকলো 1, যায় না দশমিক, দিলাম 1-এর সাথে 0, তাহলে কতবার যাচ্ছে? 2 বার। তার মানে আমার শ্রেণীর সংখ্যা এসে দাঁড়ালো 5.2। মনে রাখবেন, মনে রাখুন, শ্রেণী সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যায় ধরে নিতে হয়। শ্রেণী সংখ্যা সব সময় পূর্ণ সংখ্যায় ধরে নিতে হয়। ঠিক আছে? তাহলে এটি যদি সত্য হয়, তাহলে আমার এখানে উত্তর হবে কত? উত্তর হবে, আমাদের এটিকে 6 ধরে নিতে হবে। উত্তর হচ্ছে 6, তাহলে এটি উত্তর 6। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 9, 10 নম্বর আপনারা পারবেন আশা করি। দেখুন, খুব দ্রুত একটু লক্ষ্য করুন। তাহলে এবার আশা করি 9 নম্বরটা পারবেন, 10 নম্বরটা পারবেন। ক্লিয়ার? 9 নম্বর এবং 10 নম্বর। এবার আমাদের কাজ হচ্ছে গণসংখ্যা নিয়ে আমরা কথা বলবো। গণসংখ্যা, গণসংখ্যা এই শখ থেকে আমরা একটু বুঝে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 4 নম্বর, 4 নম্বর হচ্ছে গণসংখ্যা। যে গণসংখ্যা বিষয়টা কি, এই শখ থেকে কি আপনি বুঝতে পারতেছেন যে আসলে গণসংখ্যাটা কি? ভালো করে খেয়াল করেন, এখানে গণসংখ্যাটা হচ্ছে, খেয়াল করে দেখুন, এখানে যদিও আমরা যে ভাষাটা লিখেছি এটা হয়তো বুঝবেন না, কিন্তু অলরেডি আমি বলে ফেলেছি। গণসংখ্যা হচ্ছে যে আমরা এই জায়গায়, গণসংখ্যা শুধু এই রেঞ্জে হতে পারে এমন না, গণসংখ্যা এমনও হতে পারে, ধরেন আমি এখানে বললাম এরকম ভাবে, যদি আমি লিখি, খেয়াল করেন, শ্রেণী ব্যক্তি না দিয়ে আমি ধরে নিলাম প্রাপ্ত নম্বর। ক্লিয়ার?
এই প্রাপ্ত নম্বর। ঠিক আছে, এখন প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা। এখন প্রথমত আমি ধরে নিলাম যে এখানে 45 পেয়েছে 6 জন। আবার আমি ধরে নিচ্ছি যে স্বাভাবিকভাবে আমি বললাম যে 65 পেয়েছে অথবা 63 পেয়েছে এরকম 10 জন। ক্লিয়ার? আবার আমি বললাম 76 পেয়েছে 20 জন, আর ধরেন 97 পেয়েছে 4 জন। দেখেন এই দুটোর মাঝে একটু উপস্থাপনটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, যে উপস্থাপনাটা একটু ভালো করে খেয়াল করে। গণসংখ্যা কনসেপ্টটা হচ্ছে যে আপনি যখন কোনো উপাত্ত আপনাকে দেয়া হবে, ভালো করে খেয়াল করেন, যখন আপনাকে কি করা হবে যে উপাত্ত দেয়া হবে, এই উপাত্তের ভিতর এটার মানেটা কি, এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে সরাসরি আমি বলে দিলাম যে এই 6 জন 45 করে পেয়েছে, কোনো রেঞ্জ বলে দিচ্ছি না, সরাসরি বলে দিচ্ছি, সরাসরি এদের মানটা বলে দিচ্ছি, সরাসরি এদের মানটা বলে দিচ্ছি কত, 45। অর্থাৎ 6 জন পেয়েছে 45 নাম্বার করে, আর 10 জন পেয়েছে আমার 63 নাম্বার করে, আর 20 জন পেয়েছে আমার কত, 76 নাম্বার করে, 4 জন পেয়েছে আমার 97 নাম্বার করে। অর্থাৎ সরাসরি ডিরেক্টলি আপনার ওই নাম্বারটা বলে ফেলা, অর্থাৎ সরাসরি তথ্যটা দিয়ে ফেলা। ক্লিয়ার? এই যে কতজন 45 পেয়েছে, কতজন আমার 63 পেয়েছে, কতজন 76 পেয়েছে, এইটার যে তথ্যটা, এই যে কতজন পেয়েছে, তাই কিনা, এটি হচ্ছে আমার গণসংখ্যা। ক্লিয়ার? তাহলে প্রশ্নটা হচ্ছে এই জায়গায় গণসংখ্যা কোনটা? এই জায়গায় গণসংখ্যাটা হচ্ছে, এবার আমাকে সরাসরি বলে নাই যে 6 পেয়েছে 45 জন, আমাকে বলেছে এই জায়গায় যে আমাকে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে এখানে সরাসরি না বলে আমাকে বলছে 6 জন পেয়েছে 41 থেকে 55-র মাঝে। এটা 41ও হতে পারে, আবার 42ও হতে পারে, 43ও হতে পারে। আর 10 জন পেয়েছে, তাদের এরিয়াটা হচ্ছে 56 থেকে 70 পর্যন্ত। ক্লিয়ার? 56 থেকে 70 পর্যন্ত। আর বাকি 20 জন পেয়েছে, তাদের এরিয়াটা হচ্ছে 71 থেকে 85 পর্যন্ত। তারপর 4 জন পেয়েছে, তাদের এরিয়াটা হচ্ছে আমার কত, এত পর্যন্ত। তাহলে এই দুটি তথ্যের মাঝে আপনি যদি লক্ষ্য করেন একটু পার্থক্য আছে। আশা করি পরবর্তীতে এই ব্যাপারটা যাতে বুঝতে সমস্যা না হয়, এই কারণে আমি একটু ডিটেলস বলতেছি। একটু কমেন্টে জানিয়ে দিন যে এটা বুঝতে পেরেছেন কিনা, প্লিজ। খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। এরপর আমরা কেন্দ্রীয় প্রবণতার 3টা ধাপ নিয়ে আলোচনা করব, কারণ আমি আলোচনা এখন একটু শর্ট করতে হবে। অলরেডি আমরা অনেক লম্বা সময় কথা বলেছি। যে আমাদের কেন্দ্রীয় প্রবণতার
তিনটি মানে প্যাটার্ন আছে। একটা প্যাটার্ন হচ্ছে আমাদের গড়, আরেকটি প্যাটার্ন হচ্ছে আমাদের মধ্যক। পরীক্ষায় মূলত এইগুলি থেকেই প্রশ্ন থাকে। আরেকটি প্যাটার্ন হচ্ছে প্রচুরক। আমরা এই তিনটি প্যাটার্ন নিয়ে কথা বলবো। এখন এই তিনটি প্যাটার্নের ভিতর আমরা পর্যায়ক্রমে দুভাবে তথ্যগুলো বোঝার চেষ্টা করব। একটা হচ্ছে যে আপনি এই কনসেপ্টগুলো, যেমন গড় আপনি সাধারণভাবেও দেখা যাচ্ছে যে সমাধান করতে পারেন, যেটা আমরা রাশিগুলোর সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করি। আবার এইভাবেও আপনি চাইলে সমাধান করতে পারেন, অথবা আপনি সূত্র দিয়েও সমাধান করতে পারেন। ঠিক আছে? মধ্যকের ক্ষেত্রেও আপনি সাধারণ যুক্তিতেও সমাধান করতে পারেন। হ্যাঁ, আপনি সরাসরি পরিসংখ্যানের সূত্র দিয়েও সমাধান করতে পারেন। ক্লিয়ার? একইভাবে প্রচুরের ক্ষেত্রেও আপনি সাধারণভাবে সমাধান করতে পারেন। এখন কোনটা কিভাবে করবেন এটি নিয়ে আমি কথা বলবো, অথবা সূত্র দিয়েও সমাধান করতে পারেন। ঠিক আছে? আমরা এই জায়গায় গত ক্লাসে এই প্যাটার্নগুলি দেখিয়েছিলাম যে আমাদের যদি সরাসরি উপাত্ত সরাসরি দিয়ে দেয়, তখন আমরা স্বাভাবিকভাবে গড় সেগুলো যোগ করে উপাত্তগুলো যোগ করে আমরা উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করেছি। এইভাবে আমরা সমাধান করেছি। মধ্যকের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, আমি যদি আপনাদেরকে এখানে একটু বলি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আমরা গত ক্লাসে যখন আমরা কথা বললাম যে আমাদের ধরুন 5, 7, 10, 3 এরকম যদি আমাদের থাকে 5, 7, 10, 3, তাই কিনা? এবার যদি আমি এখানে কত হলো আমার 10, 20, 25, আমি আরো একটা নিলাম, সরি আবার তোটি লিখলাম। দেখুন এখানে আমার কত 10, 20 আর 5, 25, আরো একটি সংখ্যা যদি আমরা নেই 20, তাই কিনা? তাহলে আমাদের এই ধরে নিচ্ছে আমাদের উপাত্তগুলো দেওয়া আছে। তো সাধারণভাবে এই উপাত্তগুলো যদি দেওয়া থাকে তাহলে আমরা এই স্বাভাবিক এগুলি যোগ করে আমরা এই কয়টা উপাত্ত আছে 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। এটা সাধারণভাবে গড় নির্ণয়ের টেকনিকটা নিয়ে আমি গত ক্লাসে কথা বলেছি যে 5 যোগ 7 যোগ 10 যোগ 3 20। ঠিক আছে? তাহলে আমার এখানে উপাত্ত কয়টা? 1, 2, 3, 4, 5টা। তাহলে আমাদের এখানে 55 হচ্ছে 5, তার মানে হচ্ছে 11। এটা সাধারণ নিয়মে আমরা এইভাবে সমাধান করি। কখন? যখন সরাসরি আমাদের উপাত্তগুলো দেওয়া থাকবে। একটা বিষয়, এখন এদের মাঝে আমরা এভাবেও সমাধান করতে পারি। যেমন মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমাদের মাঝখানেরটা যদি বের করতে চাই, বিজোড় সংখ্যা যদি হয় তাহলে আমাদের সরাসরি মাঝখানেরটাই উত্তর। বিজোড় সংখ্যা হলে আমাদের সরাসরি মাঝখানেরটাই কি হবে? উত্তর হবে। তাহলে সরাসরি মাঝখানেরটাই যদি উত্তর হয় তাহলে আপনি কি করবেন? সমান সংখ্যক দুপাশে বাদ দিয়ে দিবেন। এই পাশে 2, এই পাশে 2, সমান সংখ্যক বাদ দিলে মাঝখানেরটা অর্থাৎ মধ্যক হচ্ছে কোনটা? মধ্যক হচ্ছে আমার সরাসরি 10। ক্লিয়ার? এটি কি বিজোড়ের ক্ষেত্রে। কিন্তু জোড়ের ক্ষেত্রে যদি থাকে, ধরুন আমরা এখানে তথ্যটা আমরা নিলাম 4 এবং 5, এখানে দুটি তথ্য নিলাম, তাই কিনা? এবার কিন্তু আমার জোড় সংখ্যক হয়ে গেল। জোড় সংখ্যক খেয়াল করে দেখেন যে টোটাল এখানে 3টা, এখানে 3টা। এই ক্ষেত্রে মধ্যক নির্ণয় করতে হয় যেটা, এই ক্ষেত্রে মধ্যক নির্ণয় করতে হয় সমান সংখ্যক এই পাশে বাদ দিলেন, এই পাশে বাদ দিলেন।
মাঝখানে দুটো, এই দুটোর যোগফল হচ্ছে আমার মধ্যক। ক্লিয়ার? তাহলে এই দুটোর যোগফল যদি মধ্যক হয় তাহলে 9 এর অর্ধেক হচ্ছে 4.5। তার মানে এটা হচ্ছে আমাদের মধ্যক, ঠিক এদের মাঝখানেটা হচ্ছে আমাদের মধ্যক। এখন দেখেন এই জিনিসটাকে আপনি স্বাভাবিকভাবে অন্যভাবে উপস্থাপন করতে পারেন, যেহেতু বড় অঙ্কগুলোর ক্ষেত্রে আপনার এভাবে মানে সহজভাবে বের করার সুযোগ নেই, সেক্ষেত্রে একটা প্যাটার্ন আপনি ইউজ করতে পারেন। কিভাবে? এখানে দেখুন তো উপাত্ত কয়টা, মোট উপাত্তকে n দ্বারা যদি প্রকাশ করি, আমি ধরে নিচ্ছি এখানে উপাত্তর সংখ্যা হচ্ছে কত, n। তাহলে এটা স্বীকার করতে হবে যে এখানে উপাত্তটা ধরেন আগের মতো যদি আমাদের এই জায়গাটায় ধরেন কত, যেটাই থাক, আমি যদি এখানে 10 নেই, হ্যাঁ না, আগের মতো করে, তাহলে খেয়াল করেন তখন এখানে উপাত্তটা কত হচ্ছে, উপাত্তটা হচ্ছে আমাদের 5। ক্লিয়ার? উপাত্ত হচ্ছে কি আমার 5। এইটুকু আমি যা আলোচনা করতেছি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? ঠিক আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে আপনি, এটা হচ্ছে উপাত্ত কত, 5। তাহলে এই জায়গায় উপাত্ত যদি 5 হয়, তাই কিনা? এখন এটার মানটা আপনি কিভাবে বের করবেন? এটা আপনি এভাবে মধ্যকটা বের করতে পারেন, n প্লাস 1/2। তাহলে এটা হবে এততম পদ, যেটা আমি অসমতায় আপনাদেরকে বলেছিলাম, এততম পদ। কিভাবে একটু আমি আপনাদের ব্যাপারটা খেয়াল করতেছি। দেখেন এখানে তাহলে 5, তাহলে 1, এখানে কয়টা, 5টা, 1। তাহলে এখানে 6, 6-এর অর্ধেক 3, তাহলে হচ্ছে আমার 3তম পদ, 3তম পদ। এবার লক্ষ্য করেন, তাহলে 3তম যদি পদ হয় এই জায়গায়, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখানে খেয়াল করেন তো। এখানে এই যে আমরা সরাসরি যেটা মধ্য, এই পাশে দুটো বাদ দিয়ে, এই পাশে দুটো বাদ দিয়ে আমি 10 পেয়েছিলাম, ঠিক আছে? এবার আমার মধ্যক বলতেছে তৃতীয় যে পদটা, তৃতীয়তম যে পদটা, তার মানে পদের তমটা কিভাবে হিসাব করি, এটা হচ্ছে প্রথমতম, এটা হচ্ছে আমার কি দ্বিতীয়তম, এটি হচ্ছে আমার তৃতীয়তম। তার মানে দেখেন তৃতীয়তম পদটাই হচ্ছে আমার কত, 10। এই প্যাটার্নটাও আপনাকে মাথায় রাখতে হবে মধ্যকের ক্ষেত্রে, এবং আমরা এই সূত্রটা ইউজই করব যারা জব সিকার। কারণ জব সিকারদের মধ্যক নির্ণয়ের যে পরিসংখ্যানের সূত্র আছে, এই সূত্র ব্যবহার করার দরকার নেই। আমি আবারও বলছি, আর আপনারা যারা আমার ক্লাস থেকে আপনাদের যদি একাডেমিক পরিসংখ্যান পড়বেন এমনটা মনে করেন, তাহলে ভুল করবেন। কারণ সেখানে যদি আমি একাডেমিকভাবে পড়াতাম, সেটার অনেক জটিল বিষয়গুলো নিয়ে কথা বলতাম, কিন্তু আমার উদ্দেশ্য সেটি না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনি জব সিকার হিসেবে আপনার কি জানা উচিত, কথাটা ক্লিয়ার? এমনিতেই পরিসংখ্যান অধ্যায় থেকে পর্যাপ্ত সংখ্যক প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসেনি, সঙ্গত কারণেই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে বেসিক লেভেল থেকেই প্রশ্ন আসবে। তো যা হোক, আমি অধ্যায়টি নিয়ে যেহেতু কাজ শুরু করেছি, পর্যায়ক্রমে এটা ডে বাই ডে আমি উন্নয়ন ঘটানোর চেষ্টা করব, এবং যখনই যে চেঞ্জ আসবে এগুলি আপনারা পাবেন, খেয়াল করে। তাহলে এই যে মধ্যক, তাহলে এততম পদ, তার মানে n দিয়ে যদি আপনি বের করেন এটা তম পদ হবে। ক্লিয়ার? এবার আসেন, তাহলে এটাকে কিভাবে বের করবেন? এটাকে বের করতে হবে, দেখেন তো, আমরা যদি এটা এখানে দুটো নিয়েছিলাম তাই না, 4 নিয়েছিলাম এবং 5 নিয়েছিলাম, তাহলে আমার যদি এই 4 হচ্ছে তৃতীয় পদ, তাহলে এটা হবে কত, চতুর্থ পদ। তার মানে আপনার এখানে মূলত কাকে যোগ করতেছেন, তৃতীয় পদকে আর হচ্ছে চতুর্থ পদকে। খেয়াল করেন পদ নাম্বার, এরা হচ্ছে পদ নাম্বার। তাহলে তৃতীয় পদ থেকে চতুর্থ পদ এর পার্থক্য কত, এদের পার্থক্য হচ্ছে 1। পার্থক্য কত, 1। অর্থাৎ তৃতীয়র পর চতুর্থ, তৃতীয়র সাথে 1 যোগ করলে আমার চতুর্থ হবে, রাইট?
তার মানে এখানে যে কনসেপ্টটা, এটাকে যদি আপনি তাহলে ট্রান্সফার করেন, তাহলে যেটি দাঁড়াচ্ছে যে তৃতীয় পদ মানে কিন্তু বুঝতে পেরেছেন যে এটি, অর্থাৎ সরাসরি এখানে দুটো জিনিসের কি লাগবে, আমি আবারও বলছি, সরি এখানে আরেকটু ক্লিয়ার করি, এখানে দুটো জিনিসের কম্বিনেশন লাগবে। একটা হচ্ছে, আমি একটু বের করে দেখাই তাহলে আপনাদের ক্লিয়ার হবে। মানে এততম পদ, আবার একটু খেয়াল করেন, এততম পদ যোগ এই পদের যে মানটা আসবে n/2, দেখেন কারণ একটা থেকে আরেকটার পার্থক্য কত, 1। তাহলে এই দুটো পদের মান, এই পদ আর এই পদের এততম পদ, এততম পদ, এই দুটো মান বসানোর পর তারপর গড় করবেন, তাহলে সেম এটাই চলে আসবে। কিভাবে দেখেন, এটাকে আমি একটু এখানে লিখতেছি, যে অথবা এখানেই লিখি, যেমন n হচ্ছে কত আমার এখানে, তাহলে এটাকে করলে 6 হবে, তাই না? তাহলে 6 হলে 6কে 2 দিয়ে ভাগ করলে কত, 3। তাহলে এটা কি 3তম পদ, ক্লিয়ার? তাহলে এটি হবে কত, 4তম পদ, চতুর্থ পদ যেটা, তাই কিনা? তাহলে একে 2 দ্বারা ভাগ করতে হবে, একে আমি এই পাশে লিখতেছি। তাহলে তৃতীয়তম পদ, দেখেন তৃতীয়তম পদের মান কত, 4। আপনার এই কনসেপ্টটা এই ক্ষেত্রে দরকার হবে না, কিন্তু পরবর্তীতে এই কনসেপ্টটা দরকার হবে, সেই জন্যই আমি কনসেপ্টটা আপনাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি, ক্লিয়ার? তাহলে তৃতীয়তম পদটা হচ্ছে আমার 4, চতুর্থ পদটা হচ্ছে আমার কত, 5। দেখেন তো এই কনসেপ্টটাই আসলো না, আমি 2 দ্বারা ভাগ করলাম, তাহলে 9কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের কত আসতেছে, 4.5। তাহলে আমরা দুটো সূত্র কিসের ক্ষেত্রে ইউজ করব, মধ্যকের ক্ষেত্রে। তবে আমি আবারও বলছি, এই ক্ষেত্রে সূত্র দিয়ে যদি হিসাব করেন তাহলে এই সূত্রটা দিয়ে হিসাব করবেন, আর যদি এইভাবে সরাসরি উপাত্ত দেয়া থাকে তাহলে আমার কি করার দরকার নেই, এটিও ব্যবহার করার দরকার নেই। তাহলে দুটো সূত্র, একটা হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে এটা, মুখস্থ রাখবেন। আর জোড় সংখ্যার ক্ষেত্রে যেটি পেলাম সেটি হচ্ছে কি, এটা, সরি এটা। তাহলে এটি মুখস্থ রাখবেন, ক্লিয়ার? প্লিজ যদি বুঝতে পারেন তাহলে একটু দ্রুত কমেন্টে জানান। আর এখানে প্রচুরক বিষয়টা নিয়েও আমি গত ক্লাসে কথা বলেছি, যে যেমন এখানে প্রচুরক কোনটা হবে, একটু আমাকে কমেন্টে জানান যে এই জায়গায় প্রচুরক কত, দেখি আপনাদের মনে আছে কিনা। আপনারা বলেন তো এই জায়গায় প্রচুরকটা কত হবে। এখানে অঙ্কগুলো লম্বা হচ্ছে না, কারণ হচ্ছে যে আমি তো আপনাকে বোঝাচ্ছি এই কারণেই, কিন্তু এই অঙ্কগুলো তো লম্বা করার দরকার নেই। এখন এটা এখানে কেন বোঝাচ্ছি সেটি এখন বুঝবেন না, আমার সামনের অঙ্কগুলোর ক্ষেত্রে এই কনসেপ্টগুলো বুঝতে হবে, এই কারণে আমি সময় নিয়ে বোঝাচ্ছি। আমার মনে হয় আমি আপনাদেরকে মেসেজটা দিতে পারিনি। আজকে যে অঙ্কগুলো করলাম এগুলি আসলে এতটা অঙ্ক করার ক্ষেত্রে লাগবে না, কিন্তু নেক্সট টাইমে বেসিকগুলি আপনার লাগবে। কথাটা বুঝতে পারছেন কিনা? এই কারণে এখন দেখুন এখানে প্রচুরক তাহলে কত হচ্ছে, জেরিন শেখ বলেছেন 5, রাইট, কারণ 5 এখানেও আছে এখানেও আছে, ক্লিয়ার? এখন তাহলে যদি আমার সরাসরি ডেটা দেওয়া থাকে তাহলে আমি এভাবে প্রচুরক নির্ণয় করব, ক্লিয়ার? এখন তাহলে একটু লক্ষ্য করেন যে আমরা গড় সূত্র দিয়ে কখন করব, গড় আমরা এতে জানবো যে গড় সূত্র দিয়ে কিভাবে করব। মধ্যক আমরা যে সূত্রটা শিখেছি, আমরা জটিল সূত্রে যাব না, আমাদের মধ্যক নির্ণয়ের যে সূত্র আপনারা 9-10-এ ব্যবহার করেছেন সেটি ব্যবহার করার দরকার নেই।
অথবা মধ্যক নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে আমরা শুধু মানে আমি আবারও বলছি যে মাত্র যে নিয়মটা আমি শিখালাম তাই কিনা, যে এটা জোড়ের ক্ষেত্রে এবং n/2 এটার তম প্লাস n/2 প্লাস 1 তম, এটাকে 2 দ্বারা ভাগ করবেন। এই দুটো সূত্রই আপনি কি করবেন, অ্যাপ্লাই করবেন। কিন্তু এটার যে জটিল সূত্রটা আমি এটা কেন লিখতেছি না, কারণ ওটা আমি আপনাদের মেমোরিতেই আনতে চাচ্ছি না, যেহেতু আপনার জব সিকার হিসেবে ওটা দরকার নেই। ক্লিয়ার? এখন তাহলে এই সূত্র ব্যবহার করবেন। তাহলে প্রচুরকের ক্ষেত্রেও আমাদের একটা সূত্র আছে। আমাদের তাহলে এই জায়গায় সূত্রটা আমরা পরিসংখ্যানের সূত্রটা শিখব, যে কখন আমরা পরিসংখ্যানের এই এখানে সূত্র দিয়ে প্রচুরক নির্ণয় করব এটি শিখব, এবং গড়ের ক্ষেত্রে আমরা কখন মানে দিয়ে লিখব তখন এটি আমরা শিখব। ক্লিয়ার? বলেন আপনারা আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা? আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন যে আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। প্লিজ একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের কয়েকটা অঙ্ক আমরা আগে করে নিই, যেহেতু এটা আমরা একটু ডিটেলস কথা বলে ফেলেছি। তারপর গড় নির্ণয়ের সূত্র দিয়ে যে কনসেপ্টটা, এটা পরে আলোচনা করব, আমরা এটাকেও পরে আলোচনা করব। আমরা মধ্যক নির্ণয়ের কনসেপ্টটা নিয়ে একটু কথা বলতে পারি। ক্লিয়ার? যেমন আমাদের এখানে জটিল কিছু অঙ্ক নিয়ে এখন কথা বলবো। আমি জানি না যে আপনারা এর জন্য প্রস্তুত আছেন কিনা, তবে একটু বুঝতে হবে এবং ধৈর্য সহকারে শুনতে হবে। যেহেতু ভিডিওগুলো রেকর্ড থাকছে, সঙ্গত কারণেই আপনি এটা একাধিকবার দেখার সুযোগ পাবেন। ক্লিয়ার? দেখেন, আপনি সরাসরি 15 নম্বর অঙ্কটাতে চলে যান। 15 নম্বর অঙ্কটাতে চলে যান। পনেরো নম্বর অঙ্কটাতে চলে যান। এখানে কি কি তথ্য দেওয়া আছে? একটা সারণী দেওয়া আছে যেখানে ওজন দেওয়া আছে, ওজনটা হচ্ছে কেজিতে। এরপর ওকে, তাহলে এখানে গণসংখ্যা দেওয়া আছে, পঁয়তাল্লিশ, 2, 50, 6, 55, 8, 60, 16, 65, 12, 70, 6। ঠিক আছে? এই ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন যে আমাদের এই জায়গায় এই সারণীটা আমাদের দেওয়া আছে। এবার একে আপনি কিভাবে সমাধান করবেন? এটা সমাধানের মেইন ফ্যাক্টর হচ্ছে আপনাকে এখানে একটা কনসেপ্ট, যেটা ক্রমযোজিত গণসংখ্যা, এটি নিয়ে আমি আগে কথা বলেছিলাম। ঠিক আছে? যেমন আমি যদি এখানে মধ্যক বের করতে চাই,
তাহলে মধ্যক যদি বের করতে চাই আমার আগে লাগবে যে এখানে কতগুলো মানে গণসংখ্যা আছে, কি আছে, গণসংখ্যা আছে, রাইট। তাহলে গণসংখ্যা বের করতে যদি চাই তাহলে আমাকে গণনা করতে হবে যে এখানে মোট গণসংখ্যা, যেটাকে যদি আমি n দ্বারা প্রকাশ করি তাহলে 6 2 8 8 8 16 16 32 32 10 হচ্ছে 42 44 44 6 অর্থাৎ 50। তার মানে আমার দেখা যাচ্ছে এখানে মোট গণসংখ্যা আছে 50, যেটি একটি জোড় সংখ্যা, যেটি কি একটি জোড় সংখ্যা। ক্লিয়ার? এখন আমি যদি মধ্যক বের করতে চাই এবং সেটি যদি আমার জোড় সংখ্যার হয়, তাই কিনা? দেখেন এই জায়গায় কিন্তু আমাকে প্লিজ একটু খেয়াল করেন, এই জায়গায় আমাদের আরো একটি কনসেপ্ট লাগবে, সেটা আমি একটু পরে বলবো, ঠিক আছে? সেটা আমি একটু পরে বলবো। সেটা হচ্ছে আমাদের এখানে যদি মধ্যক বের করতে চাই উপায় একটাই, আমাদের সূত্র ইউজ করতে হবে। এবং জোড় সংখ্যার মধ্যক বের করতে গেলে আমাদের মেইনলি সূত্র যেটি এততম যোগ এত যোগ এততম। ক্লিয়ার? একে 2 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে, আমরা বের করলাম। তাহলে n হচ্ছে 50, তাহলে 50-এর অর্ধেক কত, 25, তাহলে 25তম। তাহলে এক বেশি, তাহলে আরেকটা হবে কত, 26তম। ক্লিয়ার? এখন মধ্যক বের করা মানেটা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটু আগে আমরা দেখেছি যে এখান থেকে যত উপাত্ত আছে, অর্থাৎ 45 থেকে আমার 70-এর ভিতর যে 50টা, এইভাবে ধরেন 50টা আমার কি আছে, এখানে 50টা উপাত্ত রয়েছে। এই 50টা উপাত্তের মাঝে আমাদের মাঝখানে কোনটা হবে? ধরেন 50টা উপাত্তের মাঝে আপনি বিশেষ করে আমি যদি আপনাকে বলি যে অবস্থানটা কি হবে, যেহেতু জোড় সংখ্যক আমাদের এই ক্ষেত্রে দুটো মাঝখানে রেখে দিতে হবে, তার মানে 48, এই পাশে 24টা, এই পাশে 24টা। এখন এই যে মাঝখানে দুইটা, এই মাঝখানে দুটোই হচ্ছে একটা 25তম আর একটা হচ্ছে 26তম। কথাটা ক্লিয়ার? কারণ 50টা এখানে কি আছে, গণসংখ্যা আছে। তাহলে আপনি আগের নিয়মে কিভাবে বের করেছিলেন, 50টা সরাসরি লিস্ট দেওয়া ছিল, এদের ভিতর এদিকে সমান সংখ্যক বাদ দিয়েছেন, এদিকে সমান সংখ্যক বাদ দিয়েছেন, মাঝখানে যে দুটো ছিল ওই দুটোর যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করেছেন, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন এদিকে 24টা যাওয়ার পর এটা 25তম, এটা 26তম, আরো বাকি 24টা এই পাশে বাদ দিয়েছেন। তাহলে এটাই হচ্ছে মূলত এই সূত্রটা। ক্লিয়ার? এখন এই সূত্রটা এখানে আসলো, আমরা বুঝলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। এটা হচ্ছে আমি 26তম, 25তম এবং 26তমের মানটা তো আমার লাগবে, কারণ ওই অঙ্কে আমি দেখিয়েছিলাম যে মানটা সরাসরি দেওয়া ছিল, কিন্তু এখানে তো মানটা নেই। জটিলতাটা হয়তো বুঝতে পেরেছেন সমস্যাটা কোথায়। অর্থাৎ এই সমস্যাটাই হচ্ছে এখানে মেইন সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য আপনাকে একটা কাজ করতে হবে। দেখেন একটা কাজ করতে হবে, সেটিকে আমরা বলবো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, এটা কিভাবে একটু খেয়াল করেন, আমি একটু বুঝিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে ধরেন এখানে 2 জন থাকা মানে কি, আমি ধরে নিলাম যে এক্স ওয়াই এই 2 জন এখানে রয়েছে, তাই না? তাহলে 2 জন থাকা মানে কি, এটা এ প্রথমতম, এ দ্বিতীয়তম, তার মানে কি এখানে দ্বিতীয়তম পর্যন্ত আছে, রাইট? এখানে 2 থাকা মানে কি এটা দ্বিতীয়তম পর্যন্ত আছে। তারপর আমি যদি এখানে আরো 6 জন আছে, তাহলে এই জায়গায় সিরিয়ালটা কত আসবে? ধরেন আমি বিষয়টা আরো একটু ক্লিয়ার করি, এক্স ধরেন এ বি সি ডি দিয়ে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এ বি সি ডি ই এফ
GH 3 4 4। দেখেন এখানে আমি বলছিলাম এখানে দুজন আছে, এই জায়গায় গণসংখ্যা দুজন আছে, তার মানে কি এটা যদি প্রথমতম হয় তাহলে এ হচ্ছে কি দ্বিতীয়তম। খেয়াল করেন আরও এখানে আছে 6 জন, তাহলে যোগ করলে এ হবে তৃতীয়তম, চতুর্থতম, পঞ্চমতম, ষষ্ঠতম, সপ্তমতম, এটি কি অষ্টমতম, তাই না? তার মানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা কি, যেটা আপনার কততম সেটা প্রকাশ করবে, যে এটা কততমতে আছে। এখানে 8 মানে হচ্ছে কি এটা এই পর্যন্ত 50 পর্যন্ত 8তম আছে, অর্থাৎ এই মানে এই যে মান এখানে কি 50 পেয়েছে, অষ্টমতম পর্যন্ত যারা আছে তারাও 50 পেয়েছে, কত থেকে, এই জায়গা থেকে। তৃতীয়তম থেকে অষ্টমতম পর্যন্ত যারা আছে অর্থাৎ CDEFGH এরা পেয়েছে 50 করে, ক্লিয়ার? আবার প্রথম থেকে দ্বিতীয়তম পর্যন্ত এটা দ্বারা এটা বোঝাচ্ছে এরা পেয়েছে 45 করে, ক্লিয়ার? তাহলে এটি যদি সত্য হয় তাহলে এই 8 দ্বারা আমার এটা বোঝাচ্ছে, আপাতত এইটুকু বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান প্লিজ, একটু কমেন্টে জানান যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। একটু কমেন্টে জানান যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখুন, এবার আমি যদি এখানে এই 8ও যোগ করি এই 8-এর সাথে, তাহলে এটা এখানে 55 পেয়েছি কত, এই নবমতম থেকে 16তম পর্যন্ত। আমি তাহলে এবার লিস্ট আকারে লিখি, তাহলে আপনারা বুঝতে পারবেন, যেহেতু কনসেপ্টটা বুঝতে পেরেছেন। তাহলে এটি মানে হচ্ছে যে আপনার 45 পেয়েছে প্রথমতম থেকে দ্বিতীয়তম পর্যন্ত, 45 পেয়েছে যারা এর মাঝে আছে। তৃতীয় থেকে অষ্টমতম পর্যন্ত কত পেয়েছে, 50 পেয়েছে। তাহলে এটার যোগফল মানে হচ্ছে নবমতম থেকে আমার 16তম, তাই না, এরা পেয়েছে কত, 55 করে। তাহলে এখানে যদি আমি তাহলে এইটি আবার যোগ করি তাহলে এখানে আসতে 32। তাহলে 17তম থেকে 32তম পর্যন্ত পেয়েছে 60 করে। তাহলে এটি যদি দেই তাহলে হচ্ছে কত, 44। তাহলে 33তম থেকে 44তম এই পর্যন্ত পেয়েছে 65 করে। তাহলে এখানে যদি এটি যোগ করি তাহলে হচ্ছে 50। তাহলে 45 থেকে 45তম থেকে 50তম পর্যন্ত পেয়েছে 70 করে। আমি আপনাদের এমন একটা বেসিক শেখাচ্ছি যেটা আপনি টোটাল লাইফে কখনো পরিসংখ্যানকে অনুভব করার জন্য শিখেন নাই, এবং বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় যান, যে কোনো যত ভিডিওস দেখেন না কেন, আপনি এই ভিতর থেকে রহস্যগুলো আপনি পাবেন না। কারণ হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার এটা একটা সবচেয়ে বড় ত্রুটি, যে ঘটনাগুলো কেন ঘটছে এই ব্যাখ্যাগুলো আমরা দিতে চাই না, অথবা আমরা নিজেরাও জানি না। খেয়াল করে, তার মানে হচ্ছে এবার একটা জিনিস হয়তো বুঝতে পেরেছেন যে এই জায়গায় আমাদের এই জায়গায় এবার প্রশ্নটার জবাব আপনি পাবেন। এবার তাহলে আপনি বলেন তো 25তম পদের মানটা কত হবে, একটু দ্রুত কমেন্টে জানান। 25তম পদের মানটা কত হবে একটু দ্রুত কমেন্টে জানান, দেখি আপনারা কতটুকু বুঝতে পারলেন।
অসাধারণ, গুড। দেখেন তার মানে হচ্ছে 17তম থেকে 32তম পদের মান যারা আছে এই সিরিয়ালের ভিতর যারা আছে তারা 60 করে পেয়েছে। তার মানে দেখেন এই 32 মানে হচ্ছে এই যে এর পরে 17 থেকে 32, ক্লিয়ার? তাহলে এখানে কত মান হবে? 60। এখন এই যে 60 যোগ, তাহলে 26তমের মান কত হবে? সেটিও 60 হবে, কারণ এই রেঞ্জে যারা আছে সবাই 60 করে পেয়েছে। তাহলে আমার গড় কত হবে? 120কে 2 দ্বারা ভাগ করলে কত? 60। এবার বলেন আপনারা কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা? কেন আমরা এভাবে সূত্র বের করে কেন আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করলাম, এটি বুঝতে পেরেছেন কিনা? ক্রমযোজিত গণসংখ্যা কেন বের করলাম সেটি বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানান। ক্রমযোজিত গণসংখ্যাটা কেন বের করলাম সেটি বুঝতে পেরেছেন কিনা? ঠিক আছে, তাহলে এখন থেকে যদি এই টাইপের মান থাকে এবং যদি আমাদের কি হয়, জোড় হয়, জোড় হলে আমরা এই দুটো তম বের করব, আর স্বাভাবিকভাবে আমার জোড় হোক আর কি হোক বেজোড় হোক আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করে নেব। তাহলে এই টালি হিসেবে যখন থাকবে আমরা কি করব, এই ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা বের করে নেব। এটি বের করে নেব, ক্লিয়ার? এটি হচ্ছে আপনাদের প্রথম কাজ। কেন বের করবেন আমি সেটা ব্যাখ্যা দিয়েছি, কারণ এটি না বের করলে আপনি বুঝতেই পারবেন না এই তমের মানটা কোথায় আছে। ঠিক আছে, এবার তাহলে আমরা আরো একটি অঙ্ক দেখব। এই অঙ্কটা আপনারা পরের অঙ্ক যেটা, এটা আমার এখানে শীটটাতে আসেনি, আমি এই পৃষ্ঠা থেকে দেখে লিখব। দেখেন এখানে একটা মান দেওয়া আছে, সেটি হচ্ছে 20। আমি একটু এখানে লিখে ফেলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটি হচ্ছে ধরেন আমাদের শ্রেণী ব্যক্তি 20 থেকে কত 24, ঠিক আছে? তারপর হচ্ছে এর ভিতর আছে আমাদের গণসংখ্যা 3, গণসংখ্যা কত? 3। এখন এই অঙ্কটা একটু জটিল মনে হলেও জটিল না, একটু খেয়াল করেন। আসলে বেসিক থেকে বুঝলে কোনোটাই জটিল না, ঠিক আছে? তারপর 25 থেকে 29 পর্যন্ত আমার আছে 10, ওকে। তারপর আমার 30 থেকে 34 পর্যন্ত, এই পর্যন্ত আছে 18। তাহলে একইভাবে 35 থেকে 39 পর্যন্ত আছে কত? 8। বক্সের বাইরে চলে যাচ্ছে নাকি? ওকে, এর ভিতরে রাখতে হবে। দেখেন 40 থেকে 44 6। তাহলে এই অঙ্কটা থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে, মধ্যক নির্ণয় করব। তাহলে মধ্যক নির্ণয় করার জন্য আমাদের প্রথমত কাজ কি, আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা লাগবে।
ক্রমযোজিত গণসংখ্যাটা লাগবে। আর আপনাদের শীটে কিন্তু সুন্দর করে সলভ করে দেওয়া আছে, আমি বোঝানোর স্বার্থে বিস্তারিত লিখব না। তাহলে এই টাইপের অঙ্ক করতে গেলে আমার কি লাগবে? ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। আগের তথ্যটা কিন্তু রেঞ্জ দেওয়া ছিল না, খেয়াল করে দেখেন। আগের তথ্যটা সরাসরি নাম্বার ছিল, সরাসরি তথ্য ছিল যে আমার 3 জন কত নাম্বার পেয়েছিল সেটা সরাসরি বলা ছিল। এবার কিন্তু আমার একটা রেঞ্জ বলে দেওয়া আছে। তার মানে আমরা আগে যদি ক্রমযোজিত গণসংখ্যাটা বের করি, গণসংখ্যাটা যদি আমরা বের করি তাহলে কত আসতেছে দেখেন। অর্থাৎ এখানে 1 থেকে 3 পর্যন্ত এই রেঞ্জে আছে, তারপর 4 থেকে 13 পর্যন্ত এই রেঞ্জে আছে, তারপর হচ্ছে কত 13, তারপর 18, 13 হচ্ছে 21-এর 1 2 3 31 পর্যন্ত, 14 থেকে 31 পর্যন্ত আছে এই রেঞ্জে। তাদের যদি এটা আমি প্রাপ্ত নাম্বার ধরি তাহলে প্রাপ্ত নাম্বার ধরলে এটা বুঝতে সুবিধা হয়। এখানে যদিও কিছুই উল্লেখ করা নেই দেখেন। তাহলে এখানে 39 অর্থাৎ 32 থেকে 39 রেঞ্জ তম পর্যন্ত পেয়েছে এই রেঞ্জে নাম্বার। তাহলে খেয়াল করে দেখেন এখানে যদি এটা আমি হিসাব করি তাহলে 45। তার মানে বিষয়টাকে আমি যদি সহজ করে হিসাব করি যে প্রথম থেকে তৃতীয় পর্যন্ত যারা, তারা 20 থেকে 24-এর মাঝে নাম্বার পেয়েছে, আর চতুর্থ থেকে 13তম পর্যন্ত তারা নাম্বার পেয়েছে কত 25 থেকে 29-এর মাঝে। আবার 14তম থেকে সরাসরি 31তম পর্যন্ত তাদের নাম্বার রেঞ্জ হচ্ছে 30 থেকে 34। ক্লিয়ার? আবার 32তম থেকে কত এটা কত 31 না তো 31। 32তম থেকে 39তম পর্যন্ত তারা নাম্বার পেয়েছে 35 থেকে 39। তাহলে এবার খেয়াল করে দেখেন 40তম থেকে 45তম পর্যন্ত তারা নাম্বার পেয়েছে কত রেঞ্জে 40 থেকে 44। ক্লিয়ার? এখন আসেন আমাদের একটা জিনিস জানতে হবে, একটু খেয়াল করেন। এখানে আমাদের মধ্যক বের করব। এখন মধ্যক বের করার জন্য আমাদের সূত্রটাকে খেয়াল করেন। মধ্যক বের করার জন্য আমাদের সূত্রটা আগে বের করব, তার আগে দেখব এখানে n এর মান কত, অর্থাৎ গণসংখ্যা কত। এখানে 45, তার মানে এটা লাস্ট যেটা হবে এই টোটালটা যোগফল তাই হবে। তার মানে n এর মান হচ্ছে আমার 45। ঠিক আছে, খেয়াল করেন n এর মান হচ্ছে 45। তাহলে মধ্যক আমার বিজোড়, আর বিজোড় হলে আমাদের কাজ হচ্ছে কি সরাসরি n+1 কে এততম, তাই না, এততম। ক্লিয়ার? এবার আসেন তাহলে আমরা যদি মান বসাই, আমরা কি করি মান যদি বসাই তাহলে এখানে কত হবে 45 যোগ 1 তারপর 2 এততম, এটা পদও বলতে পারে। ক্লিয়ার? তাহলে 46 এর অর্ধেক হচ্ছে আমার কত 13, তার মানে 13তম পদ। ওকে, তার মানে 13তম পদের মান আমাদের বের করতে হবে। এখন দেখেন তো 13তম পদের মান কোন রেঞ্জে আছে। 13তম পদের মান আমরা যদি হিসাব করি এই রেঞ্জে আছে 25 থেকে 30 পর্যন্ত, 25 থেকে 30 পর্যন্ত এই রেঞ্জে আছে। কিন্তু আমাদের তো 25 থেকে 30 পর্যন্ত উত্তর চাওয়া হয় নাই, আমাদের চাওয়া হচ্ছে কি মধ্যকটা, ঠিক এদের মাঝখানেরটা। তাহলে যদি এই দুটোর মাঝখানেরটাই হচ্ছে আমার উত্তর, কারণ এখানে আমার মধ্যক চাওয়া হয়েছে। যদি সরাসরি এখানে বলা থাকতো, সাপোজ মনে করেন সরাসরি 23 বলা আছে, তাহলে আগে তো এইভাবে করেছি, এখানে 13তম পদের মান 23 বেশ লিখে ফেলেছি। কিন্তু এখন এটা রেঞ্জ দেওয়া আছে 25 থেকে 29 পর্যন্ত আমার এই কয়জন আছে, চতুর্থ থেকে 13তম পর্যন্ত। তাহলে এবার আমাকে কি করতে হবে,
এই রেঞ্জ দেওয়া থাকলে আমাকে মধ্যক বের করে নিতে হবে, এদের মাঝখানেরটা গড় নিতে হবে। তাহলে এটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে এখানে 14 4 5 2, তাহলে আমার কত হচ্ছে, না একটু ভুল হয়ে যাচ্ছে নাকি, না না ভুল না, আসলে আমি একটু হিসাব করছি। এখানে কত 20 40 40 আর 14 54, ইয়েস। দেখেন 54 যদি হয় তাহলে আমার 7 দুগুণে 14, ওকে 27 দুগুণে আমার 54। এখন তাহলে এখানে যেটা আসছে আমাদের এখানে এই জায়গায় হচ্ছে, ও সরি সরি সরি, দেখুন এখানে একটা জিনিস ভুল হয়েছে, এটা হচ্ছে 23তম। আসলে লম্বা সময় কথা বললে এটা একটা প্রবলেম, কারণ অনলাইন ক্লাসগুলোতে 2 ওয়ে সিস্টেম না হয় একটানা কথা বলতে বলতে আসলে শেষ পর্যন্ত ধৈর্য রাখাটা কঠিন হয়ে যায়। এটা 23তম, তার মানে এবার ঠিক আছে। তাহলে 23তম যদি হয় তাহলে এটার রেঞ্জটা খেয়াল করে দেখেন এই রেঞ্জে থাকবে। 23তম হলে তার মানে এই 31-এর রেঞ্জে থাকবে। তাহলে 31-এর রেঞ্জটা কত, 30 থেকে 34। তাহলে এদের মধ্যক আমাকে বের করতে হবে। এদের মধ্যক কত, 4 6, তাহলে 6-এর অর্ধেক কত, 32। দেখেন তাহলে 23তমের পদের মান হবে আমাদের কত, 32। 23তম পদের মান হচ্ছে আমার কত দেখা যাচ্ছে না, আমি এখানে লিখতেছি 32। এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা আমি আবার একটু ক্লিয়ার করি। সেটি হচ্ছে আমাদের যদি সরাসরি মান দেওয়া থাকে তাহলে আমাকে এই মাঝখানে মধ্যবিন্দুটা বের করে নিতে হবে না। ক্লিয়ার? এটা আমার অতিরিক্ত কখন করতে হচ্ছে, যখন একটা রেঞ্জ দেওয়া আছে। যেমন এই রেঞ্জটা আমরা পেয়েছি যে আমাদের এখানে কত আছে, 23তম পদ। 23তম পদ এই 14 থেকে 31 পর্যন্ত আছে, এর মাঝে আছে। ক্লিয়ার? তাহলে সেখানে আমাদের কি করতে হচ্ছে, এটার মধ্যবিন্দুটাই হচ্ছে আমাদের উত্তর। যেহেতু চাচ্ছে মধ্যক, তার মানে কি এই এদের মাঝখানেরটাই হচ্ছে উত্তর। আমরা তো একটা রেঞ্জ পেয়েছি 30 থেকে 34 পর্যন্ত, তাহলে মধ্যকটা হচ্ছে এদের ঠিক মাঝখানেরটা। এই কারণে এই দুটো যোগ করে আমার 2 দ্বারা ভাগ করতে হবে। ক্লিয়ার? আপনি ডিটেলস করতে গেলে এই শ্রেণী ব্যক্তির পরে একটা মধ্যবিন্দু একটা ঘর আঁকতে পারেন, কিন্তু পরীক্ষার জন্য আপনার এটা নেসেসারি না। ক্লিয়ার? বিশেষ করে আপনারা যারা জব শিকার, আপনাদের জন্য এটা জরুরি না। সরাসরি সূত্র ইউজ করবেন, যেটা আসবে সেটা এই রেঞ্জ থেকে ঠিক করবেন। আর যদি একইভাবে আপনাদের জোড় সংখ্যার ক্ষেত্রেও হতো, জোড় সংখ্যার সূত্র ফেলতেন, এখানে কততম আসছে ওই দুটো তম দেখা যাচ্ছে এখানে কোন রেঞ্জের ভিতর আছে, ওই রেঞ্জের মানটাই হবে আপনার কে, ওই রেঞ্জটাকে আপনি এইভাবে গড় করবেন, গড় করে যেটা হবে সেটাই উত্তর। এবার একটু আমাকে ফাইনালি একটু কমেন্টে জানান, আসলে বেসিক পড়াতে গিয়েও প্রচুর সময় চলে যায়, কিন্তু